সম্পাদনা চলচ্চিত্র নির্মাণের একটি গুরুত্বপূর্ণ শৈল্পিক এবং জটিল অঙ্গ। একটি চলচ্চিত্র সফল হওয়ার পিছনে একটি সুন্দর, নিপুণ এবং চলচ্চিত্রের বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পাদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কারণে এই গুরুত্বপূর্ণ সম্পাদনার কাজটি যিনি ধৈর্য এবং মননের সাথে সম্পন্ন করেন তিনিই হচ্ছেন সম্পাদক। বাংলা চলচ্চিত্র জগতের যে কয়েকজন কালজয়ী সম্পাদকের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে দুলাল দত্ত অন্যতম, যিনি সত্যজিৎ রায়ের সম্পাদক বলে পরিচিত। মহান পরিচালক সত্যজিৎ রায় তার সৃষ্টির জন্য বিখ্যাত হওয়ার পিছনে দুলাল দত্তের কাজের অবদানকে বারবার স্বীকার করেছেন। আর এদিন সেই বিশ্ববিখ্যাত বাংলা চলচ্চিত্র সম্পাদক দুলাল দত্তের স্মৃতিতে বেহালার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারের উদ্যোগে স্বর্গীয় দুলাল দত্ত স্মৃতি উদ্যানে মহা সমারোহে আয়োজিত হল প্রখ্যাত সম্পাদক দুলাল দত্তর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান। একই সঙ্গে এদিন সাংবাদিক শান্তনু সাহার লেখা দুলাল দত্ত এক অন্তর্মুখী চিত্র সম্পাদকের কাহিনী এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনও করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলাল দত্তের সুপুত্র সিদ্ধার্থ দত্ত, সাংবাদিক শান্তনু সাহা, স্বয়ং কাউন্সিলর পার্থ সরকার, প্রাক্তন বোর্ড চেয়ারম্যান অঞ্জন দত্ত, শৈলেনমান্না নার্সারি ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস সহ ক্রীড়ার, রাজনৈতিক এবং চলচ্চিত্র জগতের বিভিন্ন দিকপালেরা। বিশ্ববরেণ্য এই সম্পাদকের এহেন আবক্ষ মূর্তি উন্মোচনে অত্যন্ত খুশি ও আনন্দিত অনুষ্ঠানে উপস্থিত অতিথি থেকে শুরু করে সমগ্র বেহালাবাসী। একজন সম্পাদককে এইভাবে সম্মানিত করা ভারতবর্ষের বুকে বা পৃথিবীর কোথায় নিয়ে আমি বলতে পারবো না, ভারতবর্ষের বুকে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এরকম একটা অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এ ব্যাপারে আমি অবশ্যই এখানকার পৌর প্রতিনিধি পার্থবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারই প্রচেষ্টায় যে এত বড় এরকম একটা জিনিস ঘটলো। আমরা যারা সিনেমার সঙ্গে ছেলেবেলা থেকে জড়িত এবং সিনেমার ছাত্র, সিনেমা প্রেমী আমার মতন অনেকেই আছেন, হিসেবে আমি সত্যি গর্বিত বোধ করছি যে একজন সম্পাদককে এইভাবে সম্মানিত করা হলো। এটাই সবচেয়ে বড় কথা। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে গত বছর দুলাল দত্তর জন্ম শতবর্ষ গেছে, 1925 এবং 2025। তো এই শতবর্ষ পেরিয়ে আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমরা বেহালার 128 নম্বর ওয়ার্ডে, যেখানে দুলাল দত্ত নামে একটা পার্ক 2023 সালে উদ্বোধন করা হয়েছিল, সেই পার্কে আবার জমায়েত হয়েছি। সেটা হচ্ছে যে এখানকার যিনি লোকাল কাউন্সিলর আছেন পার্থ সরকার, তারই উদ্যোগে এখানে একটা দুলাল দত্তর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। এবং দুলাল দত্তকে নিয়ে আমি এবছর বইমেলাতে একটি বই লিখেছি ওনাকে নিয়ে। ওনার পুরো জীবন, পুরো জার্নি, সিনেমায় যেভাবে কাজ করেছেন, তার ছোটোবেলা, সবটা নিয়ে একটা দুলাল দত্ত একজন অন্তর্মুখী চিত্র সম্পাদকের কাহিনী নাম দিয়ে বইটি এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে। লাস্তাদা প্রকাশনীর ব্যানারে বেরিয়েছে এটা। তো আমার মনে হচ্ছে যে মানে দুলাল দত্তর মতন মানুষ যারা দীর্ঘদিন সত্যজিৎ রায়ের মতন পরিচালক এবং সত্যজিৎ রায় ছাড়াও বাংলা চলচ্চিত্র জগতের আরও অনেক বিশিষ্ট পরিচালক, অজয় কর থেকে শুরু করে সন্দীপ রায়, বারিন সাহা, এই রকম চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এবং প্রায় 130টার ওপরে, সংখ্যাটা আরও বেশিও হতে পারে, যিনি সম্পাদনার কাজ করেছেন। এই রকম একজন মানুষ যাকে নিয়ে আমরা 2010 সালে উনি মারা গেছেন, তারপর থেকে যেন খানিকটা বিস্তৃতির আড়ালে চলে যাচ্ছেন দুলাল দত্ত। এইরকম একজন চিত্র সম্পাদক যিনি আন্তর্জাতিক মানের ছবির সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘ একটা সময়, প্রায় 50 থেকে 60 বছর, তাকে নিয়ে আজকে এই যে বেহালার মানুষদের এই যে উদ্যোগ, এবং বাংলা চলচ্চিত্র জগতের প্রচুর মানুষ এসছেন এখানে। দুলাল দত্ত আবার আলোচনায় ফিরে আসছেন, আবার তাকে নিয়ে একটা উন্মাদনা তৈরি হচ্ছে, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। চিত্র নির্মাতা যারা চলচ্চিত্র পরিচালক তারা জানেন, দর্শকদের পক্ষে ততটা জানা হয় না। হয় কি, সমস্ত কৃতিত্বটা চলে যায় মূলত যারা সিনেমা দেখেন চলচ্চিত্র পরিচালকও নয়, অভিনেতা অভিনেত্রীদের ওপর। এখন এইবার হচ্ছে কি, এটা
কিন্তু সত্যজিৎ রায়ের ক্ষেত্রে তো সেটা নয়, যেহেতু উনি প্রথম ছবি থেকে প্রমাণ করেছেন, পথের পাঁচালী থেকে, যে ছবি হচ্ছে একজন ডিরেক্টরের মাধ্যম, একজন পরিচালকের মাধ্যম। সেখানে আমি কাদের কিভাবে ব্যবহার করব সেটা আমার ওপর নির্ভর করছে। কিন্তু মূলত যারা জনতা, যারা আমরা ধরুন ছবি দেখতে যাই, আমরা উত্তম কুমারের ছবি দেখি, শাহরুখ খানের ছবি দেখি, অনেক ছবি পরিচালকের নামও অনেক মানুষ জানেন না। তো এখন সেটা খুবই দুঃখজনক। সৌভাগ্যবান বলতে মানে এর থেকে বড় সৌভাগ্যবান হয় না, কিন্তু তার আগেও আমি সত্যিকার মতো মানুষের সঙ্গে আমি তো 10 বছর কাটিয়েছিলাম। হ্যাঁ, 10 বছর ওনার সঙ্গে কাটিয়েছিলাম এবং সামনাসামনি ওনার সঙ্গে থেকেছি, ওনার সঙ্গে অনেক কাজও করেছি, কাজ, ছোটোখাটো কাজ, অনেক কাজও করেছি। আর এটা হচ্ছে মানে আমার জীবনের একটা বড় প্রাপ্তি ওনার সঙ্গে থাকা। বাবা তো ছিলেনই, আর সত্যজিৎ রায় মানে ওইরকম একটা মহাপুরুষ, মানে চলচ্চিত্র জগতের এরকম একটা মহাপুরুষের সঙ্গে যে আমি প্রায় 10 বছর, মানে 82 সাল থেকে 1992 21 এপ্রিল মৃত্যুর দিন পর্যন্ত ওনার সঙ্গে আমি কাটিয়েছি। আর মানে সত্যজিৎ সঙ্গে বাবার সম্পর্ক ছিল প্রায় 40 বছর, মানে সেই 52 সাল থেকে 92 সাল অবধি মৃত্যুর দিন পর্যন্ত। আপনারা অনেক সময় যদি পুরনো ক্লিপিংস দেখে থাকেন বা কোনো দিন দেখায়, তাহলে আপনারা দেখতে পাবেন যে ওনার বডি যখন সাহিত্য ছিল রবীন্দ্র সদনে, তখনও বাবা ওখানে গেছেন এবং গিয়ে আমি তো টিভি দেখতে দেখতে হঠাৎ দেখছি যে বাবা তো প্রচণ্ড কান্না, মানে কাঁদছেন। আমি সঙ্গে সঙ্গে ওখানে চলে গিয়ে বাবাকে ফিরিয়ে আনলাম। মানে বাবার সেই কান্না দেখে মনে হচ্ছে যেন বাবার মানে সবাই তো বাবা মা যারা মানে যখন মরে যায় সবাই তো কাঁদে, কিন্তু আমি জীবনে প্রথম 2বার আমি বাবাকে কাঁদতে দেখেছিলাম। মানে তখন সত্যি মৃত্যুর সময়, আর একটা হচ্ছে যে আমি যখন ইমেজ ইন্ডিয়াতে এডিটিং করছিলাম বাবার জীবনী নিয়ে, মানে একটা বায়োপিক হচ্ছিল, তখন যখন বাবা আমাকে বলছিলেন যে এই চেয়ারটা আমি বসতাম আর এই চেয়ারটা সত্যজিৎ বসতেন, আমরা দুজনে কম্পেয়ার করে এগুলো করতাম। যখনই বাবা ওই চেয়ারটা সত্যজিৎ বসতেন এটা বললেন, তখনই দেখছি বাবা কান্নাকাটি করছেন। মানে বাবা নিজের মানে মনে করতেন যে আমার মানে নিজের বাবার মতনই ওনাকে ইয়ে করতেন। একটা বই এডিট করেছিলাম, মানে তখন আমি শিখছি, 6 মাস করার পর আমার একটা শারীরিক প্রবলেম হয়ে গেছিলো। পরবর্তীকালে ওটা পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে আসতে হতো, যার জন্য আমি আর ওটাকে যেতে পারিনি, মানে যাওয়াটা অসুবিধা হয়েছিল। আর আমি এমনি ছোটোবেলা থেকে আমি ফুটবলেই ছিলাম, কিন্তু ওই বাবার এটা ঘরানা তো একজনকে থাকতে হবে, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা আমার কপাল খারাপ বলে আমি করতে পারিনি। কিন্তু যে বইটা আমি করছিলাম, আমি বইটার নাম বলা অসুবিধা আছে, কিন্তু সেই এডিটরও ছিলেন রমেশ যোশী, যিনি কিনা মানে বাবাকেও কাজ শিখিয়েছিলেন। আমি ওই একটা প্রথম দিনের কথা বলি, যখন আমি ওনার কাছে গেছি, বলে আয় আয় আয়, আমি দুলালকে শিখেছি, এবার তোকেও ফিল্ম ধরিয়ে এডিটিং শেখাবো। এবং ওই বইটা পরবর্তীকালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। ওটা আমার ব্যাড লাগ যে আমি পুরোটা থাকতে পারলাম না। অনেকটা লেখার মধ্যে ধরুন 5 পাতার একটা লেখার মধ্যে হয়তো 3টে লাইন আমরা পাই। তো এইটা দেখতে দেখতে এবং এই লেখাগুলো পড়তে পড়তে আমার কখনো মনে হলো যে চলচ্চিত্র ডিরেক্টরস মিডিয়াম হতে পারে, কিন্তু চলচ্চিত্র একটা সিনেমা গড়ে ওঠে কিন্তু একটা ব্যান্ডের উপরে, এবং একজন আদর্শ পরিচালক সেই ব্যান্ডটা তৈরি করেন। এবং আপনারা এখানে জানেন যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে স্টুডিও সিস্টেমে কাজ শুরু হতো, যখন নিউ থিয়েটার্স এখানে রমরম করে চলছে 1930-এর আগে পর্যন্ত, সেই সময় কি হতো, সেই সময় প্রযোজকরা ডমিনেট করতেন। তাই জন্য তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। কারণ চলচ্চিত্র সম্পাদক হচ্ছেন বা হচ্ছেন প্রায়, আমি মাঝে মাঝেই বলি, ফুটবলের সাথে যদি তুলনা করি একজন গোলকিপারের মতো। মানে সমস্ত আকর্ষণ বা আলোটা কিন্তু থাকে এই মানে স্ট্রাইকারদের ওপর যারা গোল করছে, তার থেকে বহু দূরে রয়েছেন গোলকিপাররা। এবং গোলকিপাররা যখন মানে ভালো খেলছেন, গোল বাঁচাচ্ছেন, তখন কিন্তু তার উপর আলো পড়ছে না, তাকে নিয়ে তখনই আলোচনা হয় যখন তিনি গোল খান। প্রায় চলচ্চিত্র সম্পাদকদের অবস্থা কিন্তু প্রায় সেরকম, সমস্ত আলো কিন্তু নায়ক নায়িকা, খুব স্বাভাবিক কারণে, সেটা তো কারণ জনমানুষে তাদের যে অভিঘাত নায়ক নায়িকা। এবং না, আমি তো 2021 থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। উনি আমার
কাউন্সিলর করেছেন। তো তার আগেও এখানে অনেক কাউন্সিলর ছিল। দুলাল দত্ত যে 128 থাকতো সেটাই এই এলাকার লোকরা জানতো না। আমি আসার পর আমি ওনার ছেলের সঙ্গে যোগাযোগ করেছি। দুলাল দত্ত একদম স্বনামধন্য নাম সত্যিকার চিফ এডিটর ছিল, অথচ ওনার ওয়ার্ডে উনি কোনো সম্মান পাননি। সেই দিক থেকে দেখে আমি একটা কিছু চিন্তাভাবনা করলাম, কিছু একটা করব। গত বছর এই পার্কটা দুলালদার নামে আমি করেছি। এবছর ওনার আবক্ষ মূর্তি আমি উন্মোচন করেছি। এখানে বিশিষ্ট সাংবাদিকরা ছিলেন, সাধারণ মানুষ ছিল। আগামী দিনে আরও কিছু বড় পরিকল্পনা করার ইচ্ছা আছে দুলালদার সঙ্গে। না, সারা পৃথিবী, অথচ সেই লোকটা নিজের এলাকাতেই তাকে কেউ জানতো না। সেই জায়গাতেই ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছি। তাদের উদ্দেশ্যে বলবো যে দুলালদাকে দেখে অনেক কিছু শিক্ষা আছে। এত বড় মাপের একজন চিফ এডিটর, সে সাধারণ জীবনযাপন করতো, অথচ আজকালকার দিনে যারা একটা দুটো বই করে তাদের তো আপনারা সবই দেখছেন। কিন্তু দুলালদার মতো মানুষ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, এবং উনি অনেক উঁচু দরের মানুষ ছিলেন। আমি চিরকৃতজ্ঞ ওনার জন্য কিছু একটা ছোট্ট একটা কিছু করতে পারি, তার জন্য আমি ওনাকে চিরকৃতজ্ঞ। এলাকাবাসী সবাই আমাকে সাহায্য করেছে, এলাকাবাসী সাহায্য করেছে, অনেক জার্নালিস্টরা এসেছিলেন, আপনারা আছেন। আমি চিরকৃতজ্ঞ ওনার জন্য কিছু একটা ছোটো কিছু করে। বিশাল বিশাল। বাবুর আজকে যে বইটা উদ্বোধন হলো এবং এরপর যে আবক্ষ মূর্তি উদ্বোধন হবে, এই দুটোর মধ্যে দিয়ে আমরা এই যে একজন লিজেন্ড, সেই লিজেন্ডকে আমরা সম্মান জানাতে পারছি আমরা সমবেতভাবে সবাই মিলে। আমরা জানি যে কলকাতার ট্যাঞ্জেবল হোক, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ নিয়ে আপনারা জানেন যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, সাবর্ণ সংগ্রহশালা, এত বছর ধরে আমরা লড়াই করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এবং সেখানেতে এই সমস্ত মানুষ যাদের ছাড়া কলকাতার ইতিহাস, কলকাতার কালচারাল ট্র্যাডিশনকে আমরা আজকের এই রূপে দেখতে পেতাম না, তার অন্যতম কারিগর ছিলেন হচ্ছে দুলাল বাবু। কেউ সাধারণ একজন মানুষ, তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন ছোটদার সাথে। আমি স্বাভাবিক বসতে বলেছি। তারপরে ছোটদা আমাকে পরিচয় দিলেন যে ইনি কে। শুনে আমার চমকে ওঠার পালা, দুটো কারণে। যে এরকম একজন মানুষ আমার সামনে বসে আছেন, আর দ্বিতীয়ত এরকম একজন মানুষ বেহালায় থাকেন আমার জানাই ছিল না। আমি কারোকে ছোট না করেই বলছি, মঞ্চে আরেকজন চিত্র সম্পাদক বসে আছেন। আজকাল যখন দেখি যে ওই বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সিনেমা যারা এডিট করেন, তারাও দুটো তিনটে চারটে গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, ঝাঁ চকচকে দোতলা তিনতলা চারতলা বাড়িতে বাস করেন। তারপর যখন দেখি দুলাল দত্তের মতো মানুষ ওরকম অতি সাধারণ জীবনযাপন করছেন একান্ত বাধ্য হয়ে, তখন কিন্তু খুব খারাপ লাগে। বাংলায় দুটো কথা আছে, একটা হচ্ছে যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়, আর একটা হচ্ছে গেও যোগী ভিক পায় না। তো গেও যোগী ভিক পায় না ওটাকে বলে নিই। কিছু কিছু ক্ষেত্রে যেমন ঠিক, আবার ভুলও, ব্যতিক্রম আছে, এবং সেই ব্যতিক্রম কাজটাই করে দেখিয়েছেন আপনার সবার প্রিয় পার্থ সরকার। চলচ্চিত্র সম্পাদক দুলাল দত্ত মহাশয়ের আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হলো। এবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার মাল্যদান করছেন 128 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আজকের তিনি মূল উদ্যোক্তা শ্রী পার্থ সরকার মহাশয় কর্ম নিবেদন করছেন। 128 নম্বর ওয়ার্ডে তিনি এই ওয়ার্ডে আসবার পরে মূর্তি প্রতিস্থাপন করেছেন। ভারতের সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকরের মূর্তি ধারা ঐতিহ্যকে বজায় রাখার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রথিতযশা বীর বিপ্লবী সরকারের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করে থাকেন। সুতরাং সদস্য হিসাবে, ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে দায়বদ্ধতার সরকার, এবং আজকের
দুলাল দত্ত মহাশয়ের আবক্ষ মূর্ত ব্যক্তিরা যারা চলচ্চিত্র জগতের সাথে অতপ্রতভাবে জড়িত, এখানে খেলোয়াড় থেকে শুরু করে সাংবাদিক, আপনারা দুলাল দত্ত সম্পর্কে বিস্তারিতভাবে বললেন। তার সাথে কাজ করবার মধ্য দিয়ে বহু অফার পাওয়ার পরেও তিনি সত্যজিৎ রায়কে ছেড়ে যাননি, তিনি কাজ। ইতিহাসকে যদি বাঁচাতে হয় এবং যদি সংস্কৃতির আঙিনাতে আমাদের যেই সমস্ত মানুষদের দ্বারা এই কলকাতা বা বাংলার ইতিহাস যদি রক্ষা করতে হয়, তাহলে এই রকম মানুষ যাদের হয়তো কর্মকাণ্ডটা আমরা জানি কিন্তু সেই মানুষটাকে আমরা চিনি না হয়তো, বা সেই মানুষটাকে নিয়ে আমরা চর্চা করি না, সেই চর্চাটা যাতে আগামী দিনে হয় সেই চেষ্টা যেমন কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে, ঠিক একইভাবে আমরা আমাদের পারিবারিক সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ সাবর্ণ সংগ্রহশালার তরফেও আমরা এটা শুরু করেছি। এবং আমরা চাই যদি বাংলা ও বাঙালির ইতিহাস যদি না বাঁচে তাহলে ভারতের ইতিহাস বাঁচবে না, এবং এই সমস্ত মানুষকে সামনে নিয়ে আসতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের চর্চা করাতে হবে। ছাত্রছাত্রী বা আজকে জেনারেশন জেড যাদের বলা হচ্ছে, আমার মনে হয় তারা তাদের যে অরিজিন, তারা যদি সিনেমা নিয়ে কাজ করে তাহলে সিনেমার অরিজিন তাদের সম্পর্কে জানতে হবে। সেই সিনেমার অরিজিন তো শুধু একটা দুটো বা তিনটে নাম নয়, তার পেছনে অজস্র নাম থাকে, হারিয়ে গেছে যে নামগুলো। তাদের যদি না জানতে পারে তাহলে আগামী দিনের পথ চলবে কি করে তারা? তাই সঠিক শিক্ষা, সঠিক চর্চার মাধ্যমেই কিন্তু যে কোনো ক্যারিয়ার বা যে কোনো শিক্ষানবিশকে এগিয়ে যেতে হবে। আমাদের বাপি দত্ত, আমাদের শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি স্পোর্টস সেক্রেটারি, দুলাল দত্তের ছেলে। অ্যাকচুয়ালি আমাদের দুলাল দত্ত যখন 2010 সালে মারা গেল, 2008 সালে আমরা অঞ্জনদার মাধ্যমে এবং আমাদের প্রদীপ দত্ত, আমাদের ছোটদা প্রদীপ দেবদাস, ওনার মাধ্যমে দুলাল দত্ত বাড়িতে যাওয়া। ওইখানে বাপির সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয় ছিল আমার। খুব শেষের দিনে কিন্তু খুব উনি কষ্ট পেয়েছিলেন, শেষের দিকে খুব ভীষণ কষ্টের মধ্যে উনি কাটিয়েছেন। তখনকার দিনে যা হয়, এই যে সম্পাদনা যারা কাজ করতেন তারা সেরকম স্যালারি পেতেন না, খুবই অল্প পয়সা মায়না পেতেন। অত বড় গুণী মানুষ, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি কত বড় গুণী মানুষ উনি ছিলেন। তো উনিকে আমি 2008 সালে ইনভাইট করেছিলাম যে আমাদের 28 নভেম্বর 2010 আমাদের যে একাডেমি উদ্বোধন আপনি আসবেন। দুর্ভাগ্যবশত আমরা পাইনি, আগস্ট মাসে উনি মারা গেছিলেন। খুব ভালো মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ ছিলেন, অনেক গুণী মানুষ। তেনার নামে আমাদের পার্থ সরকার ভজাদা 128 নম্বর ওয়ার্ডে এই সরকার মাঠ ঝিলের পাড়ে যে একটা উদ্যান এবং ওনার আবক্ষ মূর্তি আজকে যেখানে উন্মোচন হলো, ভজাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একজন গুণী মানুষকে উনি সম্মাননা জ্ঞাপন করলেন। আর বিশেষ করে আমি আরেকজনের কথা বলবো যে প্রদীপ দেবদাস, উনি কিন্তু শেষ বয়সে দুলাল দত্তের শেষ বয়সে অনেক হেল্প করেছিলেন অঞ্জনদার মাধ্যমে। অঞ্জনদা সে কথাটা বললেন অঞ্জনদার মাধ্যমে। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আজকে ওনার এরকম একটা গুণী মানুষকে সম্বর্ধনা জানানোর জন্য এবং তাকে প্রকৃত সম্মান জানানোর জন্য। থ্যাংক ইউ। স্বর্গীয় দুলালবাবু হলেন আমার মেসোমশাই হন। তো আমার খুবই ভাগ্য খারাপ যে ওনার সান্নিধ্য আমি বেশি দিন পাইনি, কারণ আমার বাবার কাজের থ্রুতে আমি সবসময় বাইরেই থাকতাম। এবার আমি যখন কলকাতায় প্রেজেন্ট থাকতাম তখন মেসোমশাই বাইরে থাকতেন। খুব অল্প সময় ওনার সাথে আমার যোগাযোগ, বা আমি চিনতাম কিন্তু সংস্পর্শটা ওনার বেশি পাইনি আমি। তো যেটুকুনি আমি তো আনন্দ ধরে রাখতে পারছি না যে আমি এইরকম মানুষের এতে আমি প্রেজেন্ট আছি। বাট আমার সৌভাগ্য বলতে গেলে আমি এই পরিবেশে নিজেকে আনতে পেরেছি। ঐতিহাসিক দিন আজ আমাদের চলচ্চিত্র সম্পাদক দুলাল দত্ত মশাইয়ের 100 বছর গত বছর হয়ে গেছে, 100 বছর পূর্ণ হলো আর কি। একটা ছোট্ট পার্ক বাচ্চাদের খেলার জন্যে, এবং সেখানে একজন চলচ্চিত্র সম্পাদকের একটা আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হলো এবং উন্মোচন হলো। এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি, কেননা কোনো চলচ্চিত্র টেকনিশিয়ানের নামে একটা উদ্যান এবং তার মূর্তি প্রতিস্থাপন, এটা একটা রেয়ার ব্যাপার। এটা আমার মনে হয় ভারতবর্ষে কোনো জায়গায় হয়নি, মানে কোনো সিনেমাটোগ্রাফার, এডিটর বা আর্ট ডিরেক্টর কারোরই নামে হয়েছে বলে আমি মনে করি না। এটা একটা ঐতিহাসিক দিন, এরকম একটা সম্মান জানানো এমন একজন মানুষকে, যিনি তার ছেলের কথাতেই থেকে নিয়েই বলছি যে 200-র বেশি ছবি সম্পাদনা করেছেন। কারণ আমরা জানি যে সিনেমা তৈরি হয় সম্পাদনার টেবিলে,
সিনেমা অন্যান্য শিল্প মাধ্যমের থেকে আলাদা হয়ে ওঠে এই সম্পাদনা নামক বস্তুটির জন্যে। অতএব সেই রকম একটা গুরুত্বপূর্ণ কাজ যিনি করতেন এবং সত্যজিৎ রায়ের মতন একজন মানুষের সঙ্গে তার সঙ্গে আরও অনেকে, অজয় কর, তরুণ মজুমদার ইত্যাদির মতন পরিচালকদের সঙ্গে কলকাতার বাইরে হিন্দি ছবিতে, বাংলাদেশের ছবি, এত অসংখ্য ছবি তিনি তার হাতে তৈরি হয়েছে। হি ইজ অ্যাকচুয়ালি দ্য স্কাল্পটার অফ দোজ ফিল্মস। তাকে এই সম্মান জানানো একটা বিরাট ঐতিহাসিক দিন। আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। দেখুন, দুলাল দত্ত শুধু কলকাতা কিংবা বেহালার মানুষ না। দুলাল দত্তের প্রতিভার যা মাপ, ওনার প্রতিভার যা উচ্চতা, ওনার কাজ, উনি সারা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমী মানুষ যারা চলচ্চিত্র বিষয়ক পড়াশোনা করেন তাদের প্রত্যেকের কাছে ওনার নামটা অত্যন্ত পরিচিত। বলতে পারেন আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেক দেরি করে ওনার গুরুত্ব অনুভব করেছি। অনেক দেরি করে মূর্তি স্থাপন করেছেন, তাও সেটা পার্থ সরকারের ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। কলকাতা কর্পোরেশনের কাছে সম্মানের ব্যাপার এই জন্যে যে কলকাতা কর্পোরেশনের পার্কে ওনার মূর্তিটা বসলো। উনি একসময় কলকাতা কর্পোরেশনের কর্মী ছিলেন, তাই নিঃসন্দেহে কলকাতা কর্পোরেশনের কাছে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার। এই সম্পাদকের টেবিলটাকে বলা হয় লাশ কাটার টেবিল আর কি। আমি শুনেছি এই টেবিলটাকে বলা হয় কারণ যত কাটা ছেঁড়া সব ওখানে করা হয়। তা সব সম্পাদকরাই তো সেটাই করেন। তাদের উপরেই নির্ভর করে একটা ছবি কত ভালো চলবে, কত ভালো হবে। এটা স্বয়ং সত্যজিৎ রায়ও কখনো স্বীকার করেছেন যে দুলাল দত্তের জন্যেই ওনার বহু ছবির দুলাল দত্তের সম্পাদনার গুণে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এটা নিশ্চয়ই তাদের সবার কাছেই শিক্ষণীয় বিষয় দুলাল দত্তের জীবন। দেখুন, ওটা আমার সাবজেক্ট নয়, তবে আমি বলবো দুলাল দত্তের মতো মানুষের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। শুধু ফিল্ম এডিটিং নয়, কীভাবে একজন মানুষ ভালো মানুষ হতে পারে সেটাও ওনার কাছ থেকে শেখার আছে। একজন মাটির সাথে মিশে, ওরম প্রতিভাবান একজন মানুষ কীভাবে মাটির সাথে মিশে থাকতে পারে সেটাও শেখার বিষয়।